প্রিয় দর্শক, সাদর আমন্ত্রণ বাংলা ভিশনের পর্দায়। স্বাগত জানাচ্ছি ভালোবাসা প্রাণে প্রাণের আজকের আয়োজনে। সোনিয়া রিফাত আছি আপনাদের সঙ্গে, এবং আজ আমার সঙ্গে যিনি আছেন তিনি আপনাদের ভীষণ প্রিয় এবং আমাদের সবার ভালোবাসার একজন মানুষ। আধুনিক গান বলি কিংবা দেশের গান, সব জায়গায় তার আসলে চমৎকার বিচরণ, এবং যে গানগুলো এখনও শুনে শুনে আমরা উজ্জীবিত হই। দর্শক, আমার সঙ্গে এই মুহূর্তে আছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান। হ্যাঁ, স্বাগত। কেমন আছেন? খুব ভালো আছি। ভীষণ ভালো লাগছে আপনাকে পেয়ে, এবং প্রথমে শুভেচ্ছা জানাতে চাই, যেহেতু আপনার জন্মদিনের মাস, যদিও একটু লেট হয়ে গেছে। হ্যাঁ, 1 আগস্ট। তো জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। কেমন গেল এবার জন্মদিনটা? জন্মদিনের সময় তো বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি একটু উদ্বিগ্নই ছিল, যার কারণেই জন্মদিনটা ঘটা করে পালন করা হয়নি। পারিবারিকভাবে যতটুকু সম্ভব বাচ্চারা করছে, আর ভক্তরা যে যেখানে পারছে খুবই সীমিত আকারে। ওইভাবে ঢাকঢোল পিটিয়ে যে অন্যান্যবার করা হয় সেটি করা হয়নি। শুভেচ্ছা পেয়েছি সবার কাছ থেকে। একদম একদম ভাইয়া। এবং আরেকটা ব্যাপারে আমি সবসময় অ্যাপ্রিশিয়েট করতে চাই যে আপনি দীর্ঘ বছর আসলে বাংলাদেশের মানুষকে সঙ্গীতাঙ্গনে যারা গান শুনতে ভালোবাসে তাদের অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন, এবং সেই ধারাটা কিন্তু আপনি অব্যাহত রেখেছেন। অনেক শিল্পীদের ক্ষেত্রে আমরা দেখি যে আসলে একটু চুপ হয়ে যাওয়া বা অনেক গ্যাপ দিয়ে গান পাওয়া, কিন্তু আপনার ক্ষেত্রে আসলে আমি দেখেছি যে মোটামুটি সবসময় খুব ভালো ভালো গান শ্রোতাদের মন বুঝে সেই গানগুলো রিলিজ করার চেষ্টা করেন। তো সব মিলে এখন গানের কাজ কতটা হচ্ছে? গানের কাজ প্রচুর হচ্ছে। আমার কাজ এখন তো অনলাইনেই সব গান যায়। আগে তো অডিও, সিডি টিডি নানান রকমের অপশন ছিল, সেগুলো তো বন্ধ হয়ে গেছে একেবারেই। এখন ইউটিউব, ফেসবুক বিভিন্ন মাধ্যমে যাচ্ছে। গান প্রচারের ক্ষেত্র বাড়ছে প্রচুর, এবং কাজও হচ্ছে প্রচুর। কিন্তু আগে যেমন পোস্টার মানুষের চোখের সামনে ভাসত, দেয়ালে দেয়ালে পোস্টার লেগে থাকতো, সেগুলোর জায়গা এখন আর নাই। এখন ভালো কাজ করলে ভালো মানুষের কাছে পৌঁছাচ্ছে। আর আমরা সবাই একমত যে কাজ ভালো এবং মন্দ সবসময় ছিল, এখনও এরকমই আছে। কিছু কাজ হয়তো খুব ঝড় তুলছে 2-1 দিনের জন্য, কিন্তু সেটা থেমে যাচ্ছে, হয়তো বড় জোর 1 মাস বা 2 মাস, তারপরে কিন্তু সেগুলো থাকছে না। আমি প্রতিনিয়তই একটি প্রশ্নের সম্মুখীন হই যে আগের সেই গানের মতো গান এখন কেন হচ্ছে না। আমি প্রতিনিয়ত এই প্রশ্নের সম্মুখীন হই, আসলেই হচ্ছে না। কারণ আগে আমরা গান করেছি, গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক, যন্ত্র মানে শব্দ যন্ত্র যারা করতেন, সবাই নিয়ে, শিল্পী সবাই একসাথে নিয়ে আমরা একটা গান সৃষ্টি করতাম। 1 দিন নয়, 2 দিন নয়, 10 দিন পর্যন্ত একটি গান করতে সময় চলে গেছে। সেই জায়গাটি একেবারেই বিলুপ্ত হয়ে গেছে। এখন নিজেই গান লিখছে, নিজেই সুর করছে, নিজেই মিউজিক করছে, নিজেই গাচ্ছে, সব কিছুর মধ্যে নিজেই। পরবর্তীতে সে একা শুনছে, পাবলিক আর শুনছে না। কারণ একা সংস্কৃতি বা সুন্দর সৃষ্টি একার পক্ষে কোনোদিনই সম্ভব ছিল না, আগামীতেও থাকবে না, এখনও নাই। সবাই মিলে এই যে একটু একটু যে নিজেদের ক্রিয়েটিভিটিগুলো একসঙ্গে করে যে একটা ব্যাপার তৈরি হতো, সেটা হারিয়ে গেছে আপনি বলছেন। এবং মিউজিকের কথাও যদি বলি ভাইয়া, এই যে আমূল পরিবর্তন হয়েছে, ভয়েসটা আলাদা করে দেওয়া হচ্ছে, মিউজিকটা আলাদা করে ক্রিয়েট করা হচ্ছে। তো এই জায়গাটা আসলে মনে হয় কিনা যে আগে যখন গান সেটা তো হৃদয়ের গান ছিল, এখন সেটা মেশিন গান হয়ে গেছে। পুরোটা মেশিনের সাহায্যে কণ্ঠ একটু বাড়িয়ে দাও, কমিয়ে দাও, যেখানে নাই সেখানে ভরে দাও। যন্ত্রগুলো এখন উড়ে আসছে। আমি এখন কিছুদিন আগে একটি গান গাইতে গেছি, যে বসে আছে, আমরা কি চলেন শুরু করি, তো বললো যে মিউজিক আসতেছে বলতে আমি তখনও বুঝি নাই মিউজিক আসতেছে। মিউজিকটা আসলো কি, ওখান থেকে মেল করলো, সেখান থেকে ডাউনলোড করে পরে সেটা চালালো। আবার কিছুক্ষণ পরে দেখি ওখানে রিদমটা আসলো পেন ড্রাইভে। তাহলে একজন মিউজিক পাঠালো, রিদম পাঠালো, পরে জোড়া টালি দিয়ে গানটা রেডি করা হলো। ঘণ্টাখানেক পরে আমি গাইলাম। তো জীবনে এরকম ধরনের গান কখনো গায় নাই। আর এই সৃষ্টি কখনো মানুষের হৃদয়ে দাগ কাটে না। যে আমি চিটাগং থেকে পাঠালাম, গান গাইতে আছি এই ঢাকা শহরে একটা স্টুডিওতে, আরেকজন তবলা ঢোল বাজিয়ে আনলো, আরেকজন বেহালা বাজিয়ে আনলো, একজন মন্দিরা বাজিয়ে আনলো, এক একজন এক এক জায়গা থেকে বাজিয়ে পাঠাচ্ছে।
এই জোড়া দিয়ে 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 একটা গান তৈরি করা হচ্ছে, এভাবে কোনো সৃষ্টি হয় না। একটি গান একসাথে বসে একই স্টুডিওতে বিভিন্ন জনের উপস্থিতিতে, কারণ আমার একটা ক্ষুদ্র চিন্তা, আপনার একটা ক্ষুদ্র চিন্তা, দুটি চিন্তা একটা বড় হতে পারে। এরকম 10 জন মিলে কাজ করলে তার যে শক্তি, তার যে শক্ত অবস্থান তৈরি হবে, সেটি 10 জায়গার থেকে 10 রকমের চিন্তা একসাথে হলে সেটা কখনোই হবে না। তার মানে এই জায়গাটা একটা ভ্যাকুয়াম ক্রিয়েট হয়েছে, যেটা আসলে ডেফিনেটলি যেই কারণেই দর্শকরা এখন এই কথাটা বলছে যে 2-3 দিন আমরা হয়তো কোনো গান শুনছি অনেক মজা করে, কিন্তু সেটা আবার ভুলেও যাচ্ছি। কোন গান আছে আমি উল্লেখ করি, বলি সাদা কালো আছে, এখন আছে সাদা কালো, সাদা সাদা কালো কালো ঢেউ তুলে ফেললো বাংলাদেশে, কই সে কালো সাদা লাল নীল কই গেল? ওই যে সেটা কিছুদিনের জন্য আমাদের কাছে হয়তো ভালো লাগে। এবং ভাই আরেকটা বিষয়, এই যে যে সাদা কালোর গানটার কথা যেহেতু বললেন, এই ধরনের অনেক গান আমরা দেখি যেগুলো সোশ্যাল মিডিয়াতে ছোট ছোট রিলস আকারে যখন মানুষ অনেক ভিডিওস তৈরি করে, সেই গানগুলো অনেক ট্রেন্ডিংয়ে চলে আসে। এবং এই ট্রেন্ডিংয়ে আনার জন্য আমি এখন শুনতে পাই যে অনেক শিল্পীরা নাকি এই ধরনের বিষয় মাথায় রেখে গান করেন, যে এই গানটা ট্রেন্ডিংয়ে যেতে পারে, সেই ধরনের শব্দ চয়ন, সুর। এখন হচ্ছে কি ভাইরাল শব্দটাকে ভাইরাল করার চিন্তা করছে মানুষ, বেসিক জায়গা থেকে সরে গেছি আমরা। হ্যাঁ, আগে যে স্টুডিও ছিল সেই স্টুডিওগুলোতে এখন পার্লার হয়েছে। আগে মানুষ গলা চর্চা করে স্টুডিও যেত, আর এখন রূপচর্চা করতে সেখানে যায়। স্থান পরিবর্তন হয়ে গেছে, জায়গা মানুষের চিন্তা পরিবর্তন হয়ে গেছে। একটা অনুষ্ঠান হলে কে কত সেজে যাবে সেই যুদ্ধ চলে, কিন্তু কে কত গলা সেজে যাবে সেই যুদ্ধ কিন্তু এখন চলে না। কারণ আগেই যে বলি যে শব্দ, যে সাউন্ড ইঞ্জিনিয়ার আছে তাকে যে বলি যে ভাই গলাটা বসা হচ্ছে, একটু আপনার মতো করে চালিয়ে নেন, ও যদি দুষ্টুমি করে ওর শেষ। তাহলে এখন নির্ভরশীলতা বেড়ে গেছে, কনফিডেন্স লেভেলটা একদমই কমে গেছে, তাই না? একজন মানুষের যদি তার ভিতরে নিজের বস্তু নিজের কাছে ওইরকম সাহসের জায়গা তৈরি করা না থাকে, তাহলে সাহায্য নিয়ে কয়দিন আপনি মানে যে জায়গা থেকে বলছেন, রেসপেক্ট করি, আপনারা এখনো আমাদেরকে সেই ভালো গানগুলো উপহার দিয়ে যাচ্ছেন। আমাদের সঙ্গীত চর্চার বা আমাদের সংস্কৃতির কোনো সীমারেখা নাই, এটা আমি মানি। সীমারেখা নাই, সীমারেখা থাকাও দরকার না। সঙ্গীত বা সুর কখনো শিকল দিয়ে বেঁধে রাখা যায় না। তার মানে এই নয় যে সামাজিক অবক্ষয়ের জন্য সেটা সহযোগিতা করবে, সেই জিনিসটি মানা যাবে না। এবং শিল্প চর্চা যারা করে তাদের তো খুব সূক্ষ্মভাবে এই বিষয়টা মাথায় রাখা উচিত আমার কাছে মনে হয়। এই গানটি গিয়েছিলাম আমার অ্যালবামের প্রথম গান, মিল্টন ভাই লিখেছিলেন, সুর করেছিলেন, তোমার কোনো দোষ নেই অ্যালবামের। আমি সেই গানের অংশ বিশেষ একটু শোনাচ্ছি। এই গানটিও দেখেন আমি যখন রেকর্ড করেছিলাম 1992 সালে, এই গানটি মুক্তি পেয়েছিল 1996 সালে। তো 92 থেকে 96 প্রায় 4.5 বছরের উপরে। এই 4.5 বছরে প্রতিদিনই মিল্টন ভাইয়ের কাছে পরীক্ষা দিতে হয়েছে 12টি গান। আমি যেতাম সেখানে পায়ে হেঁটে বা কখনো বাসে চড়ে। কতদিন? 4.5 বছর। 4.5 বছর? 4.5 বছর। এটা বললো মানুষ বলবে যে পাগলের মতো বকতেছে মনে হয়, আসলে না, এটাই সত্য। এটা দীর্ঘ সাধনা, আসলে একটা ভালো কিছু। এটাই সত্য। এত সহজ তো নয়, এত সহজ না সঙ্গীতটা, এত সহজ না। এখন শিল্পী তৈরি হচ্ছে ভোটে, নির্বাচন করে শিল্পী তৈরি করা হচ্ছে। তো এগুলো তো ভোটে শিল্পী তৈরি করার কথা না, অধ্যাবসায় করে তৈরি করার কথা, সাধনার বিষয় এগুলা। তোমার কোনো দোষ নেই, আমারই তো দোষ, আমারই তো ভুল। ভালোবেসে আমি পাথরে ফোটাতে চেয়েছি ফুল, আমারই তো ভুল। তোমার কোনো দোষ নেই, আমারই তো দোষ, আমারই তো ভুল। আমি জেনেছি বুনো পায়রা কখনো মানে না পোষ। আমি জেনেছি বুনো পায়রা কখনো মানে না পোষ। তুমি করলে না তাই তোমার নীতির সাথে একটু আপোষ। জেনে গেছি আমি তুমি ছিলে রঙেরই পুতুল,
আমারই তো ভুল, তোমার কোনো দোষ নেই, আমারই তো দোষ, আমারই তো ভুল। কি চমৎকার! এবং এখনো আসলে যখন শুনি এই গানগুলো, সেটা মনে হয় যে মানে আধুনিক গান তো নিশ্চয়ই সবসময়ের জন্যই আধুনিক, কিন্তু তবুও মনে হয় যে অনেক বছরের চেনা সেই গানটা শুনতেই আরাম লাগে। ভাইয়া, সেই সময়ের কথা জানতে চাই, 4.5 বছর কি করে আসলে সম্ভব হয় এত অধ্যাবসায় এবং একটা দীর্ঘ সময়ের চর্চা? আমি তো আসলে গ্রামে জন্মগ্রহণ করেছি। যখন 1991 সালে ঢাকা আসলাম, বিশেষ করে সঙ্গীতকে টার্গেট করেই আমি এলাকাতে গান করতাম। মানুষের খুব দোয়া, মানুষের খুব আশা ভরসা ছিল যে এই ছেলেটিকে দেওয়া হবে। বিশেষ করে আমার বাবা মা, বাবার খুব ইচ্ছা ছিল যে আমার ছেলে যেন সঙ্গীত শিল্পী হতে পারে, অন্যতম যেন গায়ক হিসেবে তাকে দেখতে পারে, এরকম একটা আশা তার ভিতরে কাজ করত। ঢাকাতে আসার পরে বিভিন্ন জায়গায় আমি ঘুরতাম, বিভিন্ন জায়গায় চলতাম ফিরতাম। তো বহু বছর বহু ঘটনার মধ্যে ঘটে গেছে। মিল্টন ভাইয়ের সাথে দেখা হলো, মিল্টনের সাথে কথা হলো, ইচ্ছা পোষণ করলাম যে ক্যাসেটের কাজ করব। তো মিল্টন ভাই তখন রাজি হলেন। আমার ভিতরে আঞ্চলিকতা, আমার ভিতরে অনেক কিছুরই অভাব ছিল তখন। গায়কির সমস্যা ছিল, তাল লয়ের সমস্যা ছিল, উচ্চারণের সমস্যা ছিল। বললো যে এসবগুলি কাটাতে দীর্ঘ সময়ের প্রয়োজন, তুমি সময় দিতে পারবে তো? আমি বলছি হ্যাঁ, সময় দিতে পারবো। তো সেই সময়টা দিতে গিয়েই উনি আমাকে গুছিয়ে নিতে এখনও পর্যন্ত অগোছালো, তেমন কিছুই হয়নি। হয়তো দু একটা গান মানুষ ভালোবাসে, দু একটা গান মানুষের কাছে ভালো লেগেছে, তার মানে এই নয় যে আমি সব কিছু সব দিক থেকে পরিপূর্ণ, তা নয়। আমি একেবারেই অগোছালো এবং একেবারেই অপরিপক্ক। তো মিল্টন ভাই যতটা সম্ভব আমাকে গড়ে পিটে সেই অগোছালো জীবনটাকে সুস্থ সুন্দর পথে পরিচালনা করার জন্য তার যে ভূমিকা, তার যে অবদান, এটি আসলে অন্যরকম একটা বিষয়। তো এই 4.5 বছর সময় লাগার মূল কারণই হলো যে গানগুলি যেন মানুষের কাছে ন্যূনতম একটু পৌঁছানোর জন্য একটু গুছিয়ে দেওয়া। তো উনি বলতেন যে এই গানটি আরেকবার তুমি গাও, কালকে আবার এভাবে শিখে এসো, পরশুদিন আবার শিখে এসো। আমি ছোট ক্যাসেটে ওগুলো ওয়াকম্যান নিয়ে যেতাম, প্রতিদিনই রেকর্ড করে করে আনতাম। উনি আমাকে ভুলগুলো ধরে নিজে গিয়ে আমাকে আবার পাঠাতেন, বা শেষে শুনি সেগুলো কারেকশন করে পরের দিন আবার যেতাম, বলতে হ্যাঁ হয়েছে, আর একটু করতে হবে। এইভাবে সময় চলে গেছে, 4.5 বছর চলে গেছে। এবং ফাইনালি যখন সেই রেকর্ডিংটা করা হলো এবং সেটি রিলিজ হলো, ঠিক কখন থেকে বুঝতে পারলেন যে এই যে 4.5 বছর অধ্যাবসায় সেটা আসলে মানুষ ভালোবাসছে? এবং থাকে না যে আমরা বলে থাকি যে পেইড অফ, এত পরিশ্রম এত বছরের, তো সেটা বুঝতে পারলেন কখন? আমি কিন্তু এই পরিশ্রমটাকে কখনোই আমি বোঝা মনে করি নাই, যে আমার জন্য অনেক বোঝা হচ্ছে, আমি ক্লান্ত হয়ে গেছি, তা কিন্তু আমার একটা মনে হচ্ছে ওটা অর্জন হচ্ছে। আর আমার বাবা খুব ধৈর্যশীল। তা উনি বলতেন যে যে কোনো জিনিস অর্জন করতে গেলে একটু সময়, একটু ধৈর্য, একটু কষ্ট তোমাকে সহ্য করতেই হবে। তুমি সহজে কিছু পেয়ে গেলে সেটার গুরুত্ব বা সেটার মূল্য তোমার কাছেই কম থাকবে। তো কষ্ট দিচ্ছে, কষ্ট হচ্ছে, তুমি ধৈর্য সহকারে সেটাকে রপ্ত করো। তা বাবার কথাতেই আমি সবসময় আমি শুনি, এখনও পর্যন্ত আমার বাবার 100 বছর চলছে এখন। উনি এখনও কোনো কথা বললে সেটি আমি একদমই মানে হৃদয় দিয়ে পালন করার চেষ্টা করি। আজ আমি বুঝি যে সে 4.5 বছরের কষ্ট, 4.5 বছরের যে ধৈর্য, যতটুকু রপ্ত করেছি, সেই 4.5 বছরের অর্জনটুকু নিয়েই কিন্তু আজকে মনির খান সবার হৃদয়ে বেঁচে আছে। ওইটুকু যদি অবহেলা করতাম, যদি এই কষ্টটুকু পরিশ্রমটুকু না করতাম, তাহলে আজ হয়তো আপনার সামনে এসে এই বাংলা ভিশনের মতো জায়গায় ভালোবাসা প্রাণে প্রাণে এই অনুষ্ঠানে কোনোভাবেই আসার সুযোগ পেতাম না। ভাই চমৎকার করে বললেন। এবং তরুণ শিল্পী যারা আছে, যাদের সামনে আপনি একজন আইকন, আইডল, তারা আজকে আসলে হয়তো এই লাইনটা থেকে ভীষণভাবে অনুপ্রাণিত হবে যে 4.5 বছরও আসলে একটা অ্যালবাম নিয়ে অধ্যাবসা করা যায়, যেটা আমরা এখন খুব অস্থির সময়ের মধ্যে দিয়ে যেহেতু যাচ্ছি। ভাই একটু ছোটবেলার গল্প শুনতে চাই। যেহেতু বাবা মা দুজনেই চাইতেন আপনি সঙ্গীত শিল্পী হন, তার মানে কি তারা ছোটবেলা থেকেই গান শেখানো বা গানের প্রতি অনুরাগী সেই ব্যাপারটা ছিল? এরকম ঠিক ছিল না। আমার পরিবারের বা আমার বংশের কেউ কিন্তু গান গাইতেন না। হ্যাঁ, কারোর ভিতরে গানের কোনো ছোঁয়া কখনোই কেউ দেখে নাই। আমার মা গ্রামে যখন ওই যে মেয়েদের বিয়ে হতো, তখন গ্রামে 7 দিন 10 দিন ব্যাপী পান খাওয়ার একটা হিড়িক পড়তো, বা ওই যে এ পাড়া ও পাড়ার মেয়েরা মিলে একটু গান গাইতো, যে এরা একবার গাইলো, ওরা একবার গাইলো, এইভাবে পালাক্রমে এগুলো গাওয়া হতো। তখন ছোটোবেলায় দেখতাম যে সন্ধ্যার পরে সারিবদ্ধভাবে মায়েরা 7-8 জন একের ঘাড়ে একজন হাত দিয়ে দুলে 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 গান গাইতেন, মানে মেয়ের মাকে একটু উৎসাহ দেওয়ার জন্য, মেয়েটাকে নিয়ে একটু আনন্দ করার জন্য।
বা মেয়েটা চলে যাবে, এতদিনের মেয়ে, সব কিছু মিলিয়ে একটা আনন্দঘন মুহূর্ত কাটাতো প্রায় 5 থেকে 7 দিন 10 দিন পর্যন্ত। তা আমার মা দেখতাম তখন এই গানগুলো গাইতেন, গানগুলো গাইতেন এবং সবাই খুব মজা করে এগুলো ওরা ওই দিনগুলো কাটাতেন। তো সেরকম একটা ভিতরে আমার কাজ করতো যে গান, এই সন্ধ্যাবেলা মানুষ ওত পেতে থাকতো কখন সন্ধ্যা হবে, যে আমাকে মেয়ে বিয়ে হচ্ছে, যে পুরো উঠান ভরে যেত মানুষ, উঠান থেকে শুরু করে রাস্তা পর্যন্ত মানুষ। তো তখন থেকে ভিতরে কাজ করলো যে এর মধ্যে কি একটা শক্তি আছে, এর মধ্যে কি একটা আকর্ষণ আছে, মানুষকে ডাকা লাগে না, মানুষকে খোঁজা লাগে না, অটোমেটিক সন্ধ্যা হয়ে গেলেই সবাই চলে আসে নিজ দায়িত্বে। তার কিছু না কিছু এখানে আছে, কিছু না কিছু এখানে আছে। আমি যেমন গল্প শুনেছি এআর রহমানের বাবা, আমার শোনা কথা, আমি কিন্তু এটা আমি জানি না, আমি আমার মুরব্বীদের কাছে শুনেছি যে ওনার বাবা যাক একটি কাজ করতেন, উনি খুব ভালো ভায়োলিন বাজাতেন। তো ভায়োলিন বাজালে উনি যখন ভায়োলিন বাজাতেন তখন আশেপাশের মানুষ এসে জড়ো হয়ে যেত, হ্যাঁ, অনেক মানুষ জড়ো হয়ে যেত। তখন এআর রহমান খেয়াল করতো যে আমার বাবা আর এই ভায়োলিনের মধ্যে কি এমন জাদু আছে যে অসংখ্য মানুষ এখানে দাঁড়িয়ে যেত। তখনই তার ভিতরে একটা হলো, জেগে উঠলো যে এই জিনিসটি আমার রপ্ত করতে হবে, যে সুর এত তীব্র, এত মধুর, এত মায়া, যে প্রতিটা মানুষকে বন্দি করে ফেলে। তখনই কিন্তু এআর রহমানের ভিতরে জাগলো যে আমার এই গান নিয়ে কাজ করতে হবে, সুর নিয়ে কাজ করতে হবে। তখন থেকে কিন্তু আস্তে 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 আজকে এআর রহমান। একদম। তো এটা মানুষের একটা অনুপ্রেরণার জায়গা তৈরি হয়। আমি সেভাবেই হয়তো আমার গানের ভিতরে আসা। তো গলা ছেড়ে গাইতাম মাঠে ঘাটে, পুকুরে, নদীতে, গাছে উঠে। তো বাবা এগুলো খেয়াল করতেন। আবার যখন ওই যে প্রাইমারি স্কুল, হাই স্কুলে যখন প্রতিযোগিতা অনুষ্ঠান হতো 16 ডিসেম্বর, 26শে মার্চ, সেগুলোতে গান করা হতো। গান করতাম। ভাই এই গল্পটা শুনবো আমরা এবং গানও শোনার আছে, আরো একটা বিরতি নিয়ে আসি। অবশ্যই। দর্শক দেখছেন ভালোবাসা প্রাণে প্রাণে। এই মুহূর্তে ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, আশা করি কোথাও যাবেন না। দর্শক আরও একবার স্বাগত, দেখছেন ভালোবাসা প্রাণে প্রাণে। সোনিয়া রিফাত আছি আপনাদের সঙ্গে এবং আমার সঙ্গে আছেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান। ভাই আরও একবার স্বাগত। আমরা কথা বলছিলাম একটু প্রথম অ্যালবাম এবং অঞ্জনা সিরিজটা নিয়ে জানতে চাইবো, যে এত জনপ্রিয় হয়েছে এবং যে কারণে এটা কন্টিনিউ করতে হয়েছে আপনার পরবর্তী অ্যালবামেও। প্রথম অ্যালবামে ছিল অঞ্জনা গান এবং সেই সিরিজ আবার দ্বিতীয় অ্যালবামেও করা হয়েছে। তো সেই গানটির সৃষ্টি এবং সৃষ্টির পেছনের গল্প একটু জানতে চাই। অঞ্জনা শিরোনামের গান আমার 43টি আছে, 43টি অ্যালবামে, প্রতিটি অ্যালবামে একটি করে গান আছে। অঞ্জনার শব্দটা মানুষের হৃদয়ের সাথে মিশে গেছে। ভালো লাগা, ভালোবাসা পৃথিবীতে সবসময় ছিল, এখনও আছে, আগামীতেও থাকবে। এটা ঘটনাক্রমে হয়ে গেছে। মিল্টন ভাই জিজ্ঞাসা করেছিল, আমি কিছু কথা বললাম, তারপরে ওনার অনুভূতি দিয়ে উনি লিখলেন, গাইলাম, গানটা মানুষের কাছে ভালো লেগে গেল। এখন আমরা সেই ভালো লাগাটা নিজেরা বাদ দিতে চাইলেও জনগণের চাপে আর বাদ দেওয়া সম্ভব হয় না। কারণ প্রেমবিহীন, ভালোবাসাবিহীন কোনো মানুষ আছে বলে আমার জানা নেই। কারণ যার মধ্যে ভালোবাসা নাই, যার মধ্যে প্রেম নাই, সে একেবারেই কি বলে, নিরস। হ্যাঁ, তো এই কারণেই ওইরকম একটি ঘটনা থেকে এই গানটি করা। আচ্ছা, এবং তারপরে যে দীর্ঘ সময় এটাকে কন্টিনিউ করা, সেটা তো একটা চ্যালেঞ্জ ছিল না? কারণ প্রথম গানগুলো মানুষ এত পছন্দ করেছে, সেটার ধারাবাহিকতা রক্ষা করার একটা ব্যাপার ছিল, এবং যেহেতু একটা গল্পের মধ্যে মানুষ ঢুকে গেছে, সেই গল্পটা আসলে যেন নিরস না হয়ে যায়, সেটাও তো একটা চ্যালেঞ্জ ছিল। না, আমরা চেষ্টা করি, গানগুলো কিন্তু খুব ভেবেচিন্তে করি আমরা। দেখবেন প্রতিটি গানের সাথেই একটা লিঙ্ক আছে, যে কোথায় রাখলাম, কোথা থেকে শুরু করলাম। যেখানে রেখেছি তারপর থেকে শুরুটা মনে হবে যে ওর থেকেই শুরু হয়েছে, আবার যেটা এখন শুরু করছে মনে হবে যে এখান থেকে পরেরটা শুরু হচ্ছে। এরকম আমরা কিন্তু বাই রোটেশনে এর একটা ধারাবাহিক যে অবস্থাটা, সেটা কিন্তু বজায় রেখেছি। তো যার কারণে অধিকাংশ গানে লিখেছেন মিল্টন ভাই, কারণ মিল্টন ভাইয়ের ভিতরে রসটা খুব ভালো করে বোঝে। মিল্টন ভাই পুরো গল্পটা জানে, যার কারণে মিল্টন ভাই লিখতে সুবিধা হয়। একদম একদম। এবং মনির ভাই, আপনার প্রতিটা গানের কথাই যদি বলি, প্রত্যেকটা গানই এক একটা গল্প এবং ভীষণ জনপ্রিয়। আমি ছোটবেলায় যখন দেখতাম মিউজিক ভিডিও আকারে চিঠি লিখেছে বউ আমার, এবং এই গানটা তো অসম্ভব জনপ্রিয় হয়েছিল। এই গানটির একটু পেছনের গল্প জানতে চাই। আমি গান করার সময় সবসময় চিন্তা করি যে গান একটা চিত্রকল্প। গানের কথা যখন বলা হবে তখন মানসিকভাবেই যেন আমি সেই জায়গায় পৌঁছে যাই, যে একটা ছবি ভেসে ওঠে, আমার ভিতরে একটা ছবি ভেসে উঠতে হবে। তো চিঠি লিখেছে বউ ভাঙ্গা ভাঙ্গা হাতে, যখন আমি আহমেদ ইমতাজ বুলবুল
উনি মারা গেছেন, আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু কোনো সৃষ্টি সারা জীবন থেকে যাবে। আমি ওই জায়গাটাই বলছিলাম, সৃষ্টি যদি ভালো হয় তো মানুষ কিন্তু বয়সে বাঁচে না। আমরা আফসোস করি হারে অল্প বয়সে মারা গেল, তো মানুষ কিন্তু বয়স দিয়ে বাঁচে না, মানুষ সৃষ্টিতে বেঁচে থাকে, তার কর্মে বেঁচে থাকে। আহমেদ ইমতাজ বুলবুল যখন আমার এই গান অ্যালবামটি করতে গেলেন, আটানার জীবন, অনেকগুলো গানের মাঝখানে উনি হঠাৎ করে বললেন যে মনির একটি গান করা দরকার, যে গ্রামের অনেক বধূ আছে, খুব গরিব সংসারে তার বিয়ে হয়েছে, ছেলেটা শহরে চাকরি করে, হয়তো 15 দিনে বা মাসে একদিন আসে বাসায়। তা গ্রামীণ এই বউয়ের কিছু আকুতি থাকে, দেখো ওই সংসারে ননদ আছে, তার বিয়ে হয়েছিল, সংসার করতে পারে না, ফিরে আসছে। তো এই ভাবির সংসারের অভাব-অনটন থাকা সত্ত্বেও হাজব্যান্ড ওয়াইফের মধ্যে খুব সুন্দর সম্পর্ক, খুব ভালো মিল মহব্বত, এটা দেখে ননদ সহ্য করতে পারে না। তো ননদ আর শাশুড়ি দুজন মিলে ওই ভাবির পিছে সারাক্ষণ লেগে থাকে। উনি গল্পটা বানালেন এভাবে। তাহলে এই বধূ যখন তার মনের আকুতি বা মনের কথাগুলো, বাস্তব অবস্থার কথা যখন স্বামীকে জানাতে যায়, তখন তাকে তার টেলিফোন নাই, ওই চিঠি লিখে জানাতে হয়। তো যখন শাড়ির আঁচল দিয়ে আড়াল করে ল্যাম্পের আলোতে দেখে দেখে লিখছে, তখন ননদ গিয়ে বলতেছে যে মা দেখছো কত বড় স্পর্ধা, এমনি সংসারে নুন আনতে পান্তা ফুরায়, আর স্বামীর কাছে পীড়িত করতে গিয়ে চিঠি লিখছে আমাদের ল্যাম্পের তেল ফুরায়, কালকে তো ল্যাম্পের তেল ফুরায় যাবে। তো শাশুড়ি তখন তাকে চুলের মুঠি ধরে মারে। তখন কাঁদতে কাঁদতে ভাঙা ভাঙা হাতে, ওই যে কাঁদতে কাঁদতে চোখের কাজল চোখের পানিতে ধুয়ে চিঠির উপরে ফোঁটা ফোঁটা করে পড়ে। তো এরকম একটা গল্প আমরা তৈরি করে তখনও চলে গেলাম সাভারের দিকে, সন্ধ্যা হওয়ার আগ দিয়ে। এই সাভারে গিয়ে দেখি একটা মেয়ে চেক শাড়ি পরা, সে ভেতর থেকে বটি এনে তার পাশে বাগানে একটা লাউ ছিল, লাউটা কাটতেছে। তখন ইনি বললেন গাড়ি থামাও। এই গাড়ি থামে তখন বললেন যে এরকম এই যে লাউ, এইখানে যে ছোট্ট জায়গা আছে পানি ভরা, এখান থেকে শিং মাছ তুলে যদি রান্না করে ও খেতে গেলেই স্বামীর কথা মনে হবে। তখনও বলবে যে লাউ শিং মাছ রান্না করেছি, তুমি একটু আসো খেয়ে যাও। তো এই যে লিখবে চিঠিটা, লিখতে গিয়েও সে ভয় পেত, কখন শাশুড়ির চোখে পড়ে, কখন ননদের চোখে পড়ে। চোখ ফাঁকি দিয়ে কাঁপা কাঁপা অন্তরে, বা লেখাপড়া না জানা মেয়ের কাঁপা কাঁপা হাতে, আবার অশ্রু সিক্ত যে অশ্রু ফোঁটা ফোঁটা পড়ে যে কাজল ধুয়ে আসছে, সব কিছু মিলিয়ে একটা গল্প ছিল। তো এই যে আমি যখন গানের কথাটা যেখানেই বলি, তখনই কিন্তু এই চিত্রটা ভেসে ওঠে। তা প্রতিটি গান যদি বলার সাথে সাথে একটা ছবি ভেসে ওঠে, তখনই সে মানুষের হৃদয়ে গানটি গেঁথে যায়। এই চিন্তা ভাবনা করে গান এখন লেখাও হয় না, সুর করা হয় না, কম্পোজিশন করা হয় না, যার কারণে। চমৎকার ভাই, সেই গানটা আপনি যখন বলছিলেন গল্পটা আমার চোখের সামনে ভাসছিল। অঞ্জনা নাকি এই গানটা, দুটো গানের একটা আমি একটু শুনতেই চাই এখন। হ্যাঁ, আমি একটা অঞ্জনা বুলভাই লিখে। চমৎকার ভাইয়া, সেই প্রথম অ্যালবাম থেকে যদি শুরু করি, প্রথম অ্যালবামে এত জনপ্রিয়তা এবং এরপরে আসলে অসংখ্য গান করেছেন, অসংখ্য গান। কখনো কোনো গানের পর মনে হয়েছে যে এই যে মনির খান আমাকে সাধারণ শ্রোতারা তৈরি করেছে বা সাধারণ শ্রোতাদের ভালোবাসা পেয়ে আজকে এই জায়গায় এসেছি, সেই নামের সাথে সুবিচারটা করা হলো না, এরকম কখনো হয়েছে কিনা? আমি প্রশ্নটা বুঝি নাই। মানে কখনো হয় না যে একটা গান করেছেন কিন্তু করার পরে মনে হলো যে না, এটা আসলে কম্প্রোমাইজ করা হয়ে গেছে, নিজের যেই আইডিওলজিতে আপনি বিশ্বাস করেন বা যে কথাগুলো এখন বলছিলেন। হয়েছে আমি মিথ্যা বলবো না, হয়েছে। সব কিছু মানে শতভাগ খেয়াল রাখা যায় না। কিছু জিনিস আছে, দেখা গেল আমি বিদেশে চলে গেছি বা একটা প্রোগ্রাম করতে অনেক দূরে চলে গেছি, 3 দিন আর ঢাকাতে আসি নাই, ঈদ সামনে চলে আসছে, গানটা শেষ করতে হবে, তখন হয়তো আমি দায়িত্ব দিয়ে গেছি। এবং যারা দায়িত্ব নিয়েছিলেন তারাও খুব আপন। একজন মনির খানকে বজায় রাখার জন্য, মনির খানকে আরও সুন্দর করে মানুষের কাছে তুলে ধরার জন্য তারা কিন্তু হৃদয় থেকে চেষ্টা করছেন। তারপরও নিজে থাকার যে ব্যাপারটা, নিজে না থাকার যে ব্যাপারটা, মাঝখানে একটা ফাঁকি হয়ে যায়। তো সেরকম কিছু কিছু কষ্ট আছে ভিতরে। তো আমি সবসময় চেষ্টা করেছি নিজের থেকে সবগুলো রেকর্ডিং করার জন্য, নিজের থেকে সবগুলো গুছিয়ে নেওয়ার জন্য। তারপরও সব ক্ষেত্রেই 100% পারা যায় না, একজন মানুষের পক্ষে সব সম্ভব হয় না। তবে চেষ্টা করলে মানে অধিকাংশই পারা যায়। হয়তো 2-1টা এদিক ওদিক হয়েছে, কিন্তু সেটা অনেক বেশি নয়, অনেক বেশি নয়। এই কথাটুকু আছে আমার ভিতরে। সচেতন থেকেই কাজগুলো বেশিরভাগ করা হয়েছে। এবং আরেকটা প্রসঙ্গে যদি বলি, অসংখ্য গানের মাঝে 90% থেকে 95% দুঃখের গান, কষ্টের গান। আমি মনে হয় এই প্রশ্নটা এর আগেও আপনাকে একটা অনুষ্ঠানে কথা বলছিলাম এই প্রসঙ্গে। তো ভাবি কি বলেন যে সব কেন দুঃখের গান? তার সঙ্গে তো খুব ভালো ভালো স্মৃতিও আছে, সেগুলো কেন গানের মধ্যে নেই? ভাবি ও খুবই হেল্পফুল, ও সাংঘাতিকভাবে আমাকে হেল্প করে, কারণ ওর
সহযোগিতা না থাকলে তো আজকে এখানে থাকা সম্ভব নয়। কারণ যদি বাসার যে মানুষটি, সেই মানুষটি যদি সহযোগিতা না করে, যদি সারাক্ষণ যদি পিছিয়ে লেগে থাকে, সারাক্ষণ যদি টর্চার করতে থাকে, তাহলে কিন্তু সুর সাধনা কোনোটাই সম্ভব নয়। কারণ সুরের শান্তির জায়গা, যদি ভিতরটা পরিষ্কার থাকে, যদি ভিতরের সুখ থাকে, তাহলে সুরটা সুন্দরভাবে বের করা সম্ভব। কষ্ট নিয়ে হয়তো দুঃখের গান দু একটা গাওয়া যাবে, কিন্তু বেশি দিন সেটা টিকে রাখা সম্ভব হবে না। আমার ওয়াইফ সাংঘাতিকভাবে হেল্প করে। একদিন প্র্যাকটিস না করলেই সে খুব রেগে যায় যে তোমার কিন্তু আজকে প্র্যাকটিসটা হয়নি, এটা তোমার মাথায় রাখা উচিত। কারণ তোমার এটাতেই নেশা, এটাতেই পেশা, এটাতেই চলা, এটাতেই বেঁচে থাকা, তা তুমি কেন এটা প্রতি অবহেলা করবা? এই জিনিসটা তার ভিতরে আছে। তার মানে ফুল সাপোর্টটা পাচ্ছেন। অবশ্যই অবশ্যই। ভাই, যেহেতু আমরা একটু শেষের দিকে আছি, একটু সন্তানদের কথা জানতে চাই। আপনার ছেলের সঙ্গে আমার দেখা হয়েছে অন্য একটি শোতে, ও তো বোধহয় গান গাইছে। সো সবকিছু মিলে ওরাও কি গানের পথে হাঁটছে কিনা? আমার ছেলে হলো একটু মানে কি বলা যায়, সব কিছুতেই তার একটা আগ্রহ। যেমন এখন ট্রাফিকের দায়িত্ব পালন করছে। আচ্ছা, আমি দুপুরে যখন বাসায় ঢুকলাম দেখি যে ও আইডি কার্ডটা নিয়ে চলে যাচ্ছে ছোট লাঠি হাতে। আমি কই যাচ্ছ? বলে আমার ট্রাফিকে যেতে হবে, আমার এই ট্রাফিকের দায়িত্ব পালন করতে হবে। কেন? বলে এটা আমার দায়িত্ব। একদম। আমি কিছু বলি না, চলে গেছে, না খেয়ে চলে গেছে। আমি পরে ফোন দিলাম, তো বলছে আমি এখানে সিঙ্গাড়া খেয়েছি, আমাকে বড় ভাইয়েরা খেতে দিয়েছে, আমি এখানে এমার্জেন্সি যে রোডটা আছে এই রোডটার দায়িত্ব আমাকে দিয়েছে। ওটা করতেছে। তো গান করতে গেলে আবার দেখি নিজে নিজে একটা গিটার কিনছে, গিটার কিনে সে নিজে নিজে বাজিয়ে বাজিয়ে গান গায়, কারো কাছে শিখেও নাই। এটা হয়তো ব্লাডে আছে, তার হচ্ছে। আমি এখন বাধা দিই না, আবার খুব জোর করেও যে তাকে বলি যে শিখেই ফেলো করি না, কারণ পড়াশোনার ক্ষতি হবে, পড়াশোনা করছে, সময় সামনে আছে, হয়তো হয়ে যাবে। সব কিছু তার আগ্রহের শেষ নাই, সব কিছু তার আগ্রহ, এবং সামনে সব দ্বার আসলে উন্মুক্ত, সে যেদিকে যেতে চায় সেদিকে যাবে। হ্যাঁ, অনেক ধন্যবাদ, ভীষণ ভালো লাগছিল গল্প করে, অনেক শুভ কামনা থাকলো আপনার জন্য এবং ছেলের কথা বলছিলেন ওর জন্য। আমরা একটা গান শুনতে শুনতে বিদায় নিব, এবং সেই গানটা প্রেমের তাজমহল আমার ভীষণ পছন্দের, এবং আমি জানি দর্শকদের ভীষণ পছন্দের। আপনি যদি কিছু বলতে চান দর্শকদেরকে। আজকের এই ভালোবাসা প্রাণের পারে অনুষ্ঠানের মধ্য দিয়ে বেশ কিছু আলাপ আলোচনা হলো। সঙ্গে যারা ছিলেন আমার ক্যামেরা ভাই বন্ধুরা, আমাদের দারুণ উপস্থাপনা, এবং বাংলা ভিশনের নেপথ্যে যারা নায়ক আছেন সবার প্রতি আমার কৃতজ্ঞতা, শ্রদ্ধা, সম্মান। বাংলা গান শুনবেন বেশি বেশি করে, কারণ বাংলাদেশটা অনেক ভালো একটা দেশ। দেশকে ভালোবাসতে পারলেই এদেশ অনেক ভালো থাকবে, সারা বিশ্বের কাছে আমরা মাথা উঁচু করে থাকতে পারবো। আসুন সবাই মিলে দেশটাকে ভালো রাখি। নিঃসন্দেহে। ভাই, গানে যাবো, আমি একটু বিদায় নিয়ে আসি। দর্শক দেখছিলেন ভালোবাসা আর প্রাণের প্রাণে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিশনের সাথেই থাকুন। বিদায় নিচ্ছি গান শুনতে শুনতে। অনেক কথা বলেছে, কিন্তু হয়তো অনেকের মনে খারাপ লাগতে পারে, আমি ক্ষমা চাচ্ছি, কারণ আমি যেগুলো বলেছি অমূলক কিছু বলি নাই। গানটি লিখেছেন, সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। এই বুকেই বইছে যমুনা, নিয়ে অথই প্রেমের জল, তার তীরে গড়ব আমি আমার প্রেমের তাজমহল। এই বুকেই বইছে যমুনা, নিয়ে অথই প্রেমের জল, তার তীরে গড়ব আমি আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল। জানে ঈশ্বর, জানে আল্লাহ, তোমার প্রেমের কত মূল্য। কিছু সৃষ্টি হয়নি ধরায় তোমার প্রেমের সমতুল্য। এই প্রেম যে কত গভীর, খুঁজে পায় না কোন তল, তার তীরে গড়ব আমি আমার প্রেমের তাজমহল।